তোয়াংহি দুর্গা সিরিজের সরস্বতী রাজমণি পর্ব 2 নিয়ে ফিরে এলাম। এবার আমরা দেখব সরস্বতী রাজমণির জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে। রাজমণি যখন জানতে পারল যে রেঙ্গুনে সুভাষচন্দ্র বসুর আইএনএ আসছে ফান্ড কালেক্ট করতে, তৎক্ষণাৎ সে ঠিক করে নিল যে যদি এক্ষুনি সে দেশের জন্যে সশস্ত্র বিপ্লবে নাও যোগদান করতে পারে, তবুও সে তার যৎসামান্য যা রয়েছে তার সমস্ত সহায় সম্বল দিয়ে সাহায্য করবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। তার সমস্ত সম্বল সে তুলে দেবে আইএনএর হাতে। যেমন ভাবা তেমনি কাজ। ধীরে ধীরে সেই দিন উপস্থিত হলো। রাজমণি গিয়ে পৌঁছল আইএনএর ক্যাম্পে। সে গিয়ে দেখল সেখানে প্রচুর জনমানুষের ভিড়। সে দাঁড়ালো লাইনে। মানুষ এগোতে এগোতে একসময় রাজমণির পালা এলো। সামনে একজন তরুণ যুবক বসে রয়েছে। রাজমণি তার দিকে তার হাতের পুঁটুলিটা এগিয়ে দিল। যুবকটি পুঁটুলিটি খুলে দেখল যে তার মধ্যে অজস্র সোনা এবং হীরের গয়না রয়েছে। যুবকটি অবাক হলো। সামনের দিকে তাকিয়ে দেখল মাত্র বছর 15-র একটি মেয়ে এই পুঁটুলিটি তাদের হাতে তুলে দিয়েছে। যুবকটি বলল, এসব গয়না কার? রাজমণি জানায় যে এই সমস্ত গয়না তার। তখন যুবকটি তাকে প্রশ্ন করে যে তুমি কি আদৌ জানো এই সমস্ত গয়না কি কাজে আসবে? রাজমণি হেসে জানায় যে সে বিলক্ষণ জানে এই গয়নাগুলি কোন কাজে আসবে। যুবকটি অবাক হয়ে যায়। রাজমণি বাড়ির পথ ধরে। এখন তার মনে খানিকটা শান্তি লাগছে। দেশের জন্যে তার অন্তত খুব সামান্য হলেও কিছু তো করা হলো। দিন এগোতে থাকে। রাজমণির মনে সারাক্ষণ একটাই চিন্তা, সে একটি বারের জন্যে অন্তত নেতাজির সঙ্গে দেখা করতে চায়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করে দেশের জন্যে কাজ করতে চায়। এমনই একদিন স্কুল ফিরতি পথে সে এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আসছিল। বাড়িতে ঢুকেই রাজমণির হৃদস্পন্দন বেড়ে যায়। তার পা যেন আর চলতে চায় না। চোখের সামনে সে যাকে দেখছে তা কি সত্যি? রাজমণি কিচ্ছু ভাবতে পারে না। তার মাথার মধ্যে সমস্ত কথা যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সত্যি কি সে তার চোখের সামনে নেতাজিকে দেখছে? হ্যাঁ, ঠিকই তো, নেতাজি এসেছেন তাদের বাড়িতে। নেতাজি কথা বলছেন রাজমণির বাবা রামনাথের সঙ্গে। রাজমণি অবাক হয়ে যায়, ধীর পায়ে এগিয়ে যায়। নেতাজি এসেছেন রাজমণির ক্যাম্পে দিয়ে আসা গয়নার পুঁটুলিটি ফেরত দিতে। নেতাজি রাজমণির বাবাকে জানান যে রাজমণি নিতান্তই বালিকা, তাই এত সমস্ত দামি দামি গয়নাগাটি সে অবলীলায় ক্যাম্পে গিয়ে দান করে এসেছে। কিন্তু যেহেতু রাজমণি একটি ছোট্ট বালিকা, তাই তার যে ভবিষ্যতের জন্য যে সহায় সম্বল তা নেতাজি কিছুতেই নিতে পারবেন না এবং তিনি এই গয়না ফিরিয়ে দিতে চান। এতক্ষণে রাজমণির কিছুটা সম্বিত ফেরে এবং সে নেতাজির দিকে ধীরে ধীরে তাকায় এবং তাকে জানায় যে এই গয়না তার বাবার নয়, এই গয়না একান্ত তার। এবং যেহেতু নেতাজি স্বয়ং বলেছেন যে এই লড়াই তাদের সকলের, এই লড়াই দেশের, তাই এই লড়াইতে অংশগ্রহণ করার অধিকার অবশ্যই রাজমণির আছে। রাজমণি কিছুতেই তার এই গয়না ফেরত নেবে না। রাজমণিকে এমন স্পষ্ট ভাষায় উত্তর দিতে শুনে নেতাজি অবাক হয়ে যান। তার সাহস দেখে নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ের বুকের মধ্যে এক বিপুল স্বদেশ চেতনা রয়েছে। তবুও নেতাজি এই গয়নাগুলি নিতে নারাজ। অন্যদিকে রাজমণিও তার গয়না ফেরত নেবে না। অনেকক্ষণ এমনটা চলতে থাকে। দুপক্ষই নারাজ যখন, তখন রাজমণি খানিকটা বুঝতে পারে এবং সে নেতাজিকে জানায় যে এই গয়না রাজমণি কেবল একটি শর্তে ফেরত নেবে। নেতাজি তখন খুশি হয়ে বলেন যে হ্যাঁ, কি শর্ত? নেতাজি ভেবেই উঠতে পারেননি যে এক 15 বছরের বালিকা এমন শর্ত সামনে রাখতে পারে। রাজমণি জানায় যে যদি নেতাজি রাজমণিকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করার সুযোগ দেয়, তাহলেই একমাত্র এই গয়না রাজমণি ফেরত নেবে। নেতাজি অবাক হয়ে যান। তিনি ভাবতে পারেন না যে
একটি 15 বছরের বালিকার মধ্যে এমন বিপ্লবের আগুন থাকতে পারে? নেতাজি তাকে বোঝাবার চেষ্টা করেন যে রাজমণি এখনো নিতান্তই বালিকা এবং যুদ্ধের পথ বড় দুর্গম। তবে রাজমণি তো মানতে নারাজ। তখন নেতাজি আর কি করেন, তিনি সম্মতির জন্যে তাকায় রাজমণির বাবার দিকে। রাজমণির বাবাও সম্মতি জানায়, কারণ রাজমণির বাবা জানতো যে ছোট থেকেই তার মেয়ে কি আদর্শ নিয়ে বড় হয়েছে, তার মেয়ের স্বপ্ন কি এবং তার মেয়ের জীবনে নেতাজির স্থানটি ঠিক কোথায়। রামনাথের সম্মতি পেয়ে এবার নেতাজি রাজমণিকে বলেন যে লক্ষ্মী সর্বদাই চঞ্চলা, কিন্তু সরস্বতী ধীর স্থির। সরস্বতীর সেই জ্ঞান নেতাজি রাজমণির ভিতরে দেখেছেন এবং তিনি রাজমণির নতুন নামকরণ করেন সরস্বতী। সেই থেকে আমরা পাই ইতিহাসের পাতায় সরস্বতী রাজমণিকে। রাজমণি যেন নিজের দু চোখকে বিশ্বাস করতে পারে না। সে ভাবতেই পারছে না যে অবশেষে তার জীবনে এমন একটি দিন এলো। সে মনে মনে ভাবে যে নেতাজি তো এমন একবারও বলেননি যে রাজমণিকে আজাদ হিন্দ বাহিনীতে নেবেন না। পরদিন সকালে চিঠি আসে রাজমণির জন্যে। নেতাজি স্বয়ং তাকে ডেকে পাঠিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করার জন্যে। অবশেষে রাজমণির স্বপ্ন সফল হলো। সেই ছোট্টবেলা থেকে যেই স্বপ্নকে মনের মধ্যে সে লালন পালন করে এসেছে, রাজমণি যোগদান করল আজাদ হিন্দ ফৌজে। রাজমণির শুরু হলো নতুন পথ চলা আজাদ হিন্দ ফৌজের নার্সিং স্টাফ হিসেবে। রাজমণির কাজ ছিল আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করা, কিন্তু তার মনে সর্বদাই যুদ্ধের ময়দানে গিয়ে লড়বার একটা ইচ্ছে। সে সবসময় ভাবতে থাকে যে যদিও এখন সে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে পারছে না, কিন্তু এই সেবার মাধ্যমে সে খানিকটা হলেও তো দেশের কাজে লাগতে পারছে। তাই সই, পরে নিশ্চয়ই একদিন সে নিজেকে প্রমাণ করতে পারবে এবং যেতে পারবে যুদ্ধের ময়দানে। এমনই একদিন রাজমণি হসপিটালে কাজ করছিল। হঠাৎই পিছনের বাগান থেকে তার কানে কিছু শব্দ ভেসে আসতে থাকে। তার সন্দেহজনক মনে হলে সে সেদিকে যায় এবং গোপনে নজর রাখে। সে খেয়াল করে যে আইএনের একজন সৈনিক একজন ব্রিটিশের সঙ্গে কি যেন কথা বলছে। রাজমণি মনে মনে ভাবে যে আইএনের কোনো সৈনিক কেন গোপনে বাগানের পিছনে এইভাবে লুকিয়ে কোনো ব্রিটিশের সঙ্গে কথা বলবে। রাজমণির সন্দেহ প্রবল হতে রাজমণি আরও মন দিয়ে কথাগুলি শোনে। খানিকক্ষণ শোনার পরেই সে বুঝতে পারে যে এই আইএনের সৈনিকটি গোপন তথ্য ব্রিটিশের হাতে তুলে দিচ্ছে। রাজমণি ভেবেই উঠতে পারে না যে নেতাজির দলের একজন কি করে নেতাজির মতো মানুষের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। রাজমণি তৎক্ষণাৎ ছুট লাগায় নেতাজির সঙ্গে দেখা করার জন্যে। 7 মাইল পথ অতিক্রম করে রাজমণি পৌঁছে যায় আইএনের ট্রেনিং ক্যাম্পে। সেখানে গিয়ে সে দ্বাররক্ষীদের সাথে কথা বলে এবং নেতাজির সঙ্গে দেখা করতে চাইলে দ্বাররক্ষীরা তাকে জানিয়ে দেয় যে নেতাজি ভিতরের ঘরে রয়েছেন এবং একটি ভীষণ জরুরি মিটিং চলছে। রাজমণি সেখানে বলতে থাকে যে তার কথা বলাটা ভীষণ ভীষণ জরুরি এবং বাইরে একটি শোরগোলের সৃষ্টি হয়। সেই শোরগোল শুনে নেতাজি বাইরে এসে রাজমণিকে দেখে চমকে যান। নেতাজি জিজ্ঞাসা করেন যে রাজমণি এখানে এই সময় কেন এসেছে। রাজমণি তখন নেতাজিকে সমস্তটা খুলে বলে। নেতাজি অবাক হয়ে যান যে কিভাবে এই বছর 15 বালিকা এত সাহস সংগ্রহ করে সেই খবর নিয়ে ট্রেনিং ক্যাম্প অবধি এসে পৌঁছেছে। নেতাজি তার কথায় বিশ্বাস করেন এবং তৎক্ষণাৎ লোক পাঠান ঘটনার সত্যতা যাচাই করতে। সমস্ত খতিয়ে দেখা যায় যে হ্যাঁ, রাজমণি যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। এবং নেতাজি সেদিন বুঝতে পারেন যে এই মেয়ের মধ্যে কি বিরাট সম্ভাবনা লুকিয়ে রয়েছে। নেতাজি অবশেষে এত দিনে তাকে অনুমতি দিলেন আজাদ হিন্দ ফৌজের ট্রেনিং ক্যাম্পে যোগদান করার। শুরু হলো রাজমণির জীবনের আরেক নতুন অধ্যায়, তার জীবনের স্বপ্নের অধ্যায়। এবার সে ফাইনালি ভারতবর্ষের জন্যে লড়াই করতে পারবে।
শুরু হলো দুর্গম ট্রেনিং। রোদে জলে বর্ষায় কঠিন থেকে কঠিনতম ট্রেনিং। এই ট্রেনিং ক্যাম্পেই রাজমণির পরিচয় হয়েছিল দুর্গা এবং নীরার সঙ্গে। দুর্গার সঙ্গে রাজমণির ভীষণ বন্ধুত্ব জমে ওঠে। তারা সর্বদাই ক্যাম্পে একসঙ্গে থাকত। দিন এগোতে থাকে। এভাবেই একদিন তাদের ট্রেনিং সমাপ্ত হয়। নেতাজি যুবকদের পাঠিয়ে দেন বার্মার এক প্রান্তে সৈনিক হিসেবে কাজ শুরু করবার জন্যে। কিন্তু মেয়েদের তিনি অনুমতি দিলেন না, কারণ যুদ্ধের ময়দান ভীষণ ভয়াবহ, দুর্গম এবং বিপদে ভর্তি। মেয়েরাও তখন ঠিক করে ফেলল যে তারা নেতাজির কাছে প্রমাণ করে দেবে যে তারাও দেশের জন্য লড়াই করতে প্রস্তুত, তারাও দেশের জন্যে প্রাণ দিতে প্রস্তুত। তারা নিজেদের রক্ত দিয়ে আর্জি জানালো নেতাজির কাছে। মতো অবস্থায় নেতাজি দেখলেন আর কোনো পথ নেই। নেতাজি তাদের সাহস দেখে মুগ্ধ হলেন এবং অবশেষে তাদেরকে অনুমতি দিলেন সোলজার হিসেবে ভারতবর্ষকে সার্ভ করার জন্যে। গঠন হলো ভারতবর্ষের প্রথম মহিলা বাহিনী, ঝাঁসি রানী রেজিমেন্ট। সকল মেয়েদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেও নেতাজি রাজমণি এবং দুর্গাকে যুদ্ধক্ষেত্রে পাঠালেন না। নেতাজি জানালেন যে তাদের দুজনের জন্য রয়েছে একটি ভীষণ বিশেষ এবং গুরুত্বপূর্ণ কাজ। নেতাজি জানালেন যে তাদের দুজনকে হতে হবে নেতাজির গুপ্তচর। রাজমণি, সরস্বতী রাজমণি আমাদের দেশের কনিষ্ঠতম মহিলা গুপ্তচর। দুর্গারও বয়স অল্প। তাদের দুজনের মাথা ভর্তি লম্বা চুল কেটে ছেলেদের মতো ছোট ছোট করে দেওয়া হলো। পরানো হলো পুরুষের পোশাক। তাদেরকে দুটো বালকের ছদ্মবেশ দেওয়া হলো এবং নেতাজি জানালেন যে তাদের প্রধান কাজ বিভিন্ন ব্রিটিশ ক্যাম্পে গিয়ে তাদের গোপন তথ্য নিয়ে আসা আইএনের জন্যে। রাজমণির মন আনন্দে ভরে উঠল। সে ভাবতে পারছে না যে নেতাজি তাকে এতটা ভরসা করেন। সে তো এমন একটা দিনের স্বপ্নই ছোট্ট থেকে দেখে এসেছে। এইবারে শুরু হলো তার আসল লড়াই। সেই সময় ব্রিটিশ ক্যাম্পগুলিতে ভারতীয় অল্পবয়সী ছেলেদের কাজে লাগানো হতো জলখাবার বয়ে দেওয়া, চিঠি নিয়ে আসা নিয়ে যাওয়া, এই সমস্ত টুকিটাকি কাজে। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন নেতাজি। তিনি দুর্গা এবং রাজমণিকে পাঠিয়ে দিয়েছিলেন রেঙ্গুন থেকে প্রায় 682 কিলোমিটার দূরের একটি ব্রিটিশ ক্যাম্পে। সেখানে প্রথম প্রথম কাজ করতে তাদের একটু ভয় লাগত। বারবার মনে হতো যদি তারা ব্রিটিশের হাতে ধরা পড়ে যায়। কিন্তু নেতাজি প্রতিনিয়ত চিঠিতে তাদের অভয় প্রদান করতেন। ধীরে ধীরে তাদের সমস্ত ভয় সংকোচ কেটে যায়। তারা এই কাজে দক্ষ হয়ে ওঠে। তারা বিভিন্ন দরকারি ফাইল, তথ্য, চিঠি ব্রিটিশ ক্যাম্প থেকে সরাতে থাকে এবং ক্যাম্পের বাইরে থাকা একটি আবর্জনার বাক্সে সেগুলোকে সংগ্রহ করে ফেলে আসত। অন্য কোনো একজন চর এসে পরে সুযোগ বুঝে সেই চিঠি, তথ্য, ফাইল কালেক্ট করে নিয়ে পৌঁছে দিত আইএনএতে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এরা কেউই কাউকে চেনে না। কেবল সকলেই নেতাজির কথায় একাগ্রভাবে নিজেদের কাজ করে চলেছে। আজাদ হিন্দ ফৌজের গুপ্তচর হিসেবে ভালোই দক্ষতার সঙ্গে দিন কাটাচ্ছিল রাজমণি এবং দুর্গা। ইতিমধ্যে তাদের সাহস বাড়তে বাড়তে তারা এখন ব্রিটিশের অস্ত্র অবধি সরিয়ে পাঠিয়ে দিতে থাকলো নেতাজির কাছে, কারণ ব্রিটিশের কাছে প্রবল অস্ত্র, অন্যদিকে আইএনের কাছে অস্ত্রের যোগান তেমন নেই। এমন করেই ঘুরে গেল একটা বছর। তারপরে এই কাজ চলতে চলতে হঠাৎই একদিন ব্রিটিশের হাতে ধরা পড়ে যায় দুর্গা। রাজমণি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু সে তার যুদ্ধের সঙ্গীকে ছেড়ে পালিয়ে যেতে নারাজ। তাই সে আত্মগোপন করে থাকে এবং চেষ্টা করতে থাকে যে কিভাবে সে দুর্গাকে জেল থেকে ছাড়িয়ে আনবে। ইতিমধ্যে নেতাজির কাছে খবর পৌঁছয় যে দুর্গা ব্রিটিশের হাতে ধরা পড়েছে এবং রাজমণির কোনো খোঁজ নেই। নেতাজি এবার তার আরেকজন দক্ষ গুপ্তচর নীরাকে পাঠালেন রাজমণি এবং দুর্গাকে উদ্ধার করতে। ইতিমধ্যে
নীরার সঙ্গে দেখা হলো রাজমণির। এবারে রাজমণি অনেক ভেবেচিন্তে তৈরি করলো দারুণ একটা প্ল্যান দুর্গাকে ছাড়িয়ে আনার। তারপরে তারা নর্তকীর সাজে সেজে উঠল। নীরা এবং রাজমণি পৌঁছে গেল জেলে। ছলে বলে কৌশলে সেখানকার তৎকালীন অফিসারকে প্রবল মদ্যপান করিয়ে প্রায় অচৈতন্য করে ফেলল। তারপর রাজমণি তার চুলের কাঁটা ব্যবহার করে খুলে ফেলল জেলের তালা, উদ্ধার করল দুর্গাকে। তবে শেষ রক্ষা হলো না। ইতিমধ্যে ব্রিটিশ ক্যাম্পে রটে গেল খবর যে দুর্গা জেল থেকে পালিয়েছে। ব্রিটিশ অফিসারদের খুব বেশি কষ্ট করতে হলো না। খানিক দূর যেতেই তারা দেখল যে নীরা, রাজমণি এবং দুর্গা প্রবল বেগে ছুটে চলেছে। তৎক্ষণাৎ তারা গুলি ছুড়ল। সেই গুলি এসে লাগল রাজমণির পায়ে। রাজমণি লুটিয়ে পড়ল মাটিতে। এমতো অবস্থায় রাজমণি বারবার অনুরোধ করতে থাকলো যাতে নীরা এবং দুর্গা তাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যায় এবং নেতাজিকে গিয়ে সমস্ত জানায়। তবে দুর্গা এবং নীরা তাদের সহযোদ্ধাকে ছেড়ে যেতে নারাজ। তার উপরে নীরার উপর দায়িত্ব তার এই দুই সহযোদ্ধাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আইএনএ ক্যাম্পে। নীরা কোনো রকমে রাজমণিকে তোলে এবং তারা তিনজন কোনো রকমে কষ্টে শিষ্টে পালিয়ে যায় একটি জঙ্গলের মধ্যে এবং উঠে বসে একটি উঁচু গাছের মাথায়। ব্রিটিশ অফিসাররা প্রচুর খোঁজাখুঁজি করে, কিন্তু তারা ভেবেই উঠতে পারেনি যে আহত জখম তিনটে মেয়ে গাছের মগডালে উঠে বসে থাকতে পারে। তাই প্রবল খোঁজাখুঁজির পরেও, সারা রাত্রির ধরে খোঁজার পরেও তারা তিনজনকে খুঁজে পায় না। এভাবেই গাছের উপরে 3 দিন কেটে যায়। খিদে তৃষ্ণায় তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে, শরীর ভেঙে আসে। রাজমণির পায়ের ফার্স্ট এডটুকুও তখনও করা যায়নি। তাদের অবস্থা খুবই খারাপ। 3 দিন পরে ব্রিটিশদের আর ফিরে এসে তাদের খোঁজার কোনো সম্ভাবনা না থাকায় তারা কোনো ক্রমে তাদের ক্লান্ত শরীরগুলোকে টেনে নিয়ে অবশেষে আইএনএর ক্যাম্পের সামনে পৌঁছতে সক্ষম হয়। আইএনএর সকলে ভেবেছিল হয়তো ব্রিটিশের হাতে রাজমণি, দুর্গা এবং নীরা মারাই গিয়েছে। তাদের হঠাৎ করে ফিরে পেয়ে আইএনএর সকলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। রাজমণি, দুর্গা এবং নীরার সাহস দেখে নেতাজি আবারও মুগ্ধ হয়ে যান। তিনি রাজমণিকে বলেন যে রাজমণির এই সাহসের পরিচয় ইতিহাসে নাকি স্বর্ণাক্ষরে খচিত থাকবে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? বাস্তবে রাজমণির যখন 18 বছর বয়স, সে তখন আজাদ হিন্দ বাহিনী ছেড়ে পরিবার নিয়ে ফিরে আসে ভারতে। কারণ তখন আজাদ হিন্দ ফৌজ ভেঙে গিয়েছিল। দেশে ফিরে আসার পরে যে মেয়েটি দেশের জন্য তার জীবনের সবটুকু উৎসর্গ করেছিল, তাকে তার প্রাপ্য সম্মানটুকুও দেওয়া হয়নি। শুধু রাজমণিকেই নয়, আজাদ হিন্দ বাহিনীর কোনো সৈনিককেই আমাদের ভারতবর্ষ যোগ্য সম্মান ফিরিয়ে দেয়নি। এমনকি 1971 পর্যন্ত আজাদ হিন্দ বাহিনীর কোনো সৈনিককে সৈনিক বলে গণ্যই করা হতো না। রাজমণি পরবর্তীতে তার একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে তারা দেশে ফিরে আসার পরে একজন কাস্টম অফিসার তাদের থেকে তাদের সমস্ত সহায় সম্বল কেড়ে নিয়েছিল। এমনকি রাজমণির হাতে থাকা নেতাজির শেষ স্মৃতি, একটি চিঠি, সেটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। কি ফিরিয়ে দিলাম আমরা এমন একটি মানুষকে? কি আমরা করতে পারলাম এমন মানুষের জন্যে, যার জন্যে, যেরকম মানুষদের জন্যে আজকে এই স্বাধীন দেশটা আমাদের প্রাপ্ত হয়েছে? কিচ্ছু না। তারা যে দেশের জন্যে তাদের জীবনটুকুও দিতে প্রস্তুত ছিল, তার বিনিময়ে তাদের আমরা মনে পর্যন্ত রাখিনি। বেশিরভাগ মানুষই তাদের নামটুকুও আমরা জানি না। তাই আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে অন্তত যেটুকু সম্ভব তাদের স্মরণ করা, তাদের কথা, তাদের জীবন সমস্তটা ছড়িয়ে দেওয়া, যাতে তাদের এই রক্তদান, তাদের এই বলিদান দেশের জন্যে সারা জীবন আমাদের দেশের ইতিহাসে সত্যি সত্যি স্বর্ণাক্ষরে লেখা থাকে।